ওদিকে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে আর আমরা ইন্ডিয়ানরা ভাবছি যে আমরা ঘরের মধ্যে খুব ভালো আছি, শান্তিতে আছি, আমরা তো জাস্ট মজা নিচ্ছি যে বিদেশে যুদ্ধ হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, এটা আমাদের একটা ভুল ধারণা হতে পারে। যারাই এটা ভাবছো তারা কিন্তু পুরোপুরি ভুল ভাবছো। হ্যাঁ, ওটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়তো আমাদের কাছে আসছে না, আমাদের আশেপাশে মিসাইল পড়ছে না, ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল কিছুই আসছে না আমাদের এখানে, বাট যেটা আসবে সেটা নিয়ে আমি পরে কথা বলছি। এরপরে আমরা আসবো যে জিওপলিটিক্যাল সিনারিওটা কি, এই ভিডিওর মেন টপিক যেটা থাকবে যে কোন দেশের কোন স্টান্স আছে এই মুহূর্তে, কোন দেশ কাকে সাপোর্ট করতে চলেছে। এটা নিয়ে অনেকের অনেক কোয়ারিজ আছে, কেউ বুঝতে পারছে যে কে কাকে সাপোর্ট করছে, কে কার ফরে যাবে, কেন যাবে। কারণ দেখো এই মুহূর্তে না সেই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যেরকম হয়েছিল না, কোন দেশ কাকে সাপোর্ট করবে সেটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো, কে কার বন্ধু কে কার শত্রু বোঝা যাচ্ছিল না। ঠিক এখনও তেমনই একটা সিনারিও তৈরি হয়েছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড তিনটে ফ্রন্টে ভেঙেছে, তিনটে, ঠিক আছে, দুটো ফ্রন্ট বলবো না, তিনটে ফ্রন্টে ভেঙেছে। প্রথম ফ্রন্টের লিডার হচ্ছে কে, ইউএসএ, আর দ্বিতীয় ফ্রন্টের লিডার হচ্ছে কে, রাশিয়া। দুটো সাইড, এই দুটো হচ্ছে দেখো, ইউএস আর রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কান্ট্রি, যাদের মধ্যে যুদ্ধ হয়নি। যদি যুদ্ধ হয় একটা বিভৎস বড়, মানে কি বলবো, ডিজাস্টার হতে চলেছে। যে যুদ্ধটা ডাইরেক্টলি হওয়াটা আমার মনে হয় না এটা রিসেন্ট ইয়ার্সের মধ্যে হবে, তেমন কোনো সিচুয়েশন আসেনি। তো এই যে এই দিকের ফ্রন্ট ছিল যেখানে ইউএস লিডার, সেই ইউএস লিডারশিপ ফ্রন্টের মধ্যে এই মুহূর্তে আছে কে, এই মুহূর্তে আছে হচ্ছে ইসরায়েল। ইউএস আর ইসরায়েল একসাথে আছে। আর এদিকে যে রাশিয়া আছে, রাশিয়ার ফ্রন্টে কে আছে, ইরান। তাহলে বুঝতে পারছো যে ইরানকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে রাশিয়া, ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে কে, ইউএস। তো এই যে দুটো দেশ, এই দুটো দেশ অস্ত্র সাপ্লাই দিচ্ছে, বেসিক্যালি প্রফিট কারা করছে? একটা অস্ত্রের দাম, একটা মিসাইলের দাম কয়েক মিলিয়নের চলে, কয়েকশো মিলিয়নও চলে। তো এই যে এত মিসাইল চালাচ্ছে, এত মিসাইল লঞ্চ প্যাড, এত কিছু বিক্রি কে করছে? রাশিয়া, ইউএসএ। তাহলে প্রফিট কাদের পকেটে ঢুকছে? এদের দুজনে। শুধু যে আমি বলবো রাশিয়ার পকেটে প্রফিট ঢুকছে তা কিন্তু নয়, এরা চায়নার কাছ থেকেও অনেক কিছু কিন্তু নেয়, ইরান। তো চায়নাকে দেখো, একটা সিম্পল জিনিস বলি, চায়না একটা খুব না ভয়ঙ্কর কান্ট্রি, ঠিক আছে। চায়নার সাথে ইরানের একটা ডিল আছে, অনেকদিন আগে সাইন হয়েছিল, যে চায়না ইরানের থেকে তার 80% তেল যেটা ইউজ করা হয় সেটা কিনবে, ঠিক আছে। চায়না বহুত পরিমাণে তেল কেনে, বহুত পরিমাণে, চায়নাতে তেল নেই বললেই চলে। তো চায়না তাই তেল কেনে এবং পুরো তেলটাই আসে কিন্তু ইরান থেকে, এবং সেই তেলের যে টাকার ডিলিংসটা সেটা কিন্তু হবে চাইনিজ রুপি, যেটাকে ইয়েন বলে, সেই কারেন্সিতে। এটাতে কিন্তু ইউএস খেপে আছে, ঠিক আছে। ইউএস চায় যে সব কিছু যেন ডলারে ট্রানজাকশন হোক, ওই জন্য আমরা যে ইন্ডিয়ান রুপিজ এখন ইউপিআই স্টার্ট করে দিয়েছে না অনেক দেশেতে, সেটাতে ইউএস খুব খেপে আছে। আচ্ছা, তো আমি এদিকের ফ্রেন্ডে কে বলেছিলাম, ইসরায়েল আর ইউএস। তো ইসরায়েল ইউএস এর সাথে কে আছে? ইউক্রেন মানে ইউরোপিয়ান ইউনিয়ন, পুরো ইউরোপের ম্যাক্সিমাম দেশ ইউএস এর দিকে আছে। কেন আছে? কারণ আমরা দেখেছি রিসেন্টলি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, পৃথিবী প্রথম ভাঙতে শুরু করেছে ওখান থেকে, ইউএস এর সাথে রাশিয়ার যুদ্ধ। তো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ। তো ইউক্রেনকে যখন রাশিয়া বোম্বিং করছিল, তখন ইউক্রেনের সাথে পুরো এই দলটা, ইউরোপিয়ান ইউনিয়নের দলটা, মানে ধরো জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, আরও যারা যারা বড় বড় কান্ট্রি, সবাই কিন্তু ইউক্রেনের সাইড নিয়েছিল। এবং যেহেতু রাশিয়া অপোনেন্টে, তাই ইউএসও ওদের সাইডে কথা বলছিল। উল্টো দিকে রাশিয়া ওদের অ্যাগেনস্টে ছিল, তাই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার অ্যাগেনস্টে চলে গেছিলো। সেই জন্য ইউরোপে যত ফুটবল টুর্নামেন্টস হয় সেখান থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জন্য রাশিয়া এক সাইড হয়ে গেল। এবার রাশিয়ার সাথে কোলাবোরেটিভলি কাজ কে করছে? চায়না, ইরান, পাকিস্তান। ভাই ওরা দোগলা, ওদের সাথে সবার কানেকশন আছে। পাকিস্তানের সাথে ইউরোপের সাথে ভালো কানেকশন নেই, পাকিস্তানের সাথে ইউএস এর ভালো কানেকশন আছে, পাকিস্তানের সাথে চায়নার ভালো কানেকশন আছে। পাকিস্তান বাদ দাও, ওরা অন্য পাগল কান্ট্রি ওরা। কিন্তু এই যে দুটো আমাকে ফ্রন্ট দেখালাম, এদিকে ইউএস, ইসরায়েল, ইউরোপিয়ান ইউনিয়ন, এদিকে হচ্ছে রাশিয়া, চায়না, ইরান, মনে পড়েছে? তাহলে এই যে তিনটে সাইড হলো, এটা হচ্ছে দুটো ফ্রন্ট গেল। এবার আমরা থার্ড ফ্রন্টে আসবো। থার্ড ফ্রন্টে কি আছে? থার্ড ফ্রন্টে আছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে আরও অনেক কান্ট্রি আছে, মানে ম্যাক্সিমাম কান্ট্রি আছে যারা কাউকে সাপোর্ট করে না, যারা যুদ্ধ চায় না। তারা হচ্ছে বলতে পারো সোজাসুজিভাবে, আমরা যুদ্ধের এগেনস্টে না, আমি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করব না, আমি ইরানের যে কালচার, ওরা যেটার কালচারের এগেনস্টে প্রোটেস্ট, যে ডিক্টেটরশিপ চলছিল, টেররিজম চলছে, সেটাকে সাপোর্ট করবো, কিচ্ছুকে সাপোর্ট করি না। তো যারা একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলছো ছোটোখাটো করে, যে যখন
ইসরায়েলে মোদিজি গেল, মোদিজি গিয়ে নেতানিয়াহুকে বলে এসেছিল যে ইরানে গিয়ে তোমরা বোম মারো। এইসব ধারণা বাংলার আম পাবলিকের মাথায় আছে কিন্তু, যেগুলো একদমই ভুলভাল। আমাদের দেশ কখনো কোনো ওয়ারকে সাপোর্ট করে না, ঠিক আছে? যদি করতো তাহলে পাকিস্তান বেঁচে থাকতো না, এটা মাথায় রাখবে। যদি ইন্ডিয়া ওয়ার সাপোর্ট করতো, ওয়ারকে মদত দিত, তাহলে কিন্তু পাকিস্তান আজকে জীবিত থাকতো না। তো এই হচ্ছে সিচুয়েশন এখন গোটা পৃথিবী 3টে ফ্রন্টে ভাগ হয়ে গেছে। এবার যদি বলো যে ইন্ডিয়ার রিলেশন কি, ইন্ডিয়ার রিলেশন এদের দুজনের সাথে কীভাবে? দেখো, ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনে, ইন্ডিয়া রাশিয়ার থেকে ওয়ারফেয়ারের ইকুইপমেন্টস কেনে, ব্যাস এইটুকুই। খুব যে বিশাল ভাইচারা, যে আমরা ভাই গলায় গলায়, এসব কিচ্ছু নেই আমাদের মধ্যে। আমরা শুধু ওদের থেকে ওয়ারের জিনিসপত্র কিনি। আমরা ইউএসের সাথেও ডিল করি, অনেক ট্রেড আমরা ইউএসের সাথে করি, সেই জন্য ইউএসের সাথেও ডিলিংস আছে। ইউএসও আমাদের কিন্তু ভাই না, কিছুদিন আগে ইউএস আমাদের ওপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়ে আমাদের বিজনেস হ্যাম্পার করছিল। তো ইন্ডিয়া এখন একটা নিউট্রাল সিচুয়েশনে আছে। এবার যদি বলে ইসরায়েলের সাথে ইন্ডিয়া কেন এত মাখামাখি হলো কটা দিন আগে, তার কারণটা হচ্ছে ইসরায়েল বারবার একটা প্রোপাগান্ডা চালিয়েছে যে অ্যান্টি টেরোরিজম, ইন্ডিয়া টেরোরিজমে ভোগে এবং ইসরায়েল একটা কথা বলেছে যে আমরা টেরোরিজমকে প্রমোট করবো না মিডল ইস্টে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে ওরা পাকিস্তানকেও মানে না। এবার এরপরের কথা হচ্ছে যে নেতানিয়াহু বলেছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, সে বলেছে যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে, মুসলিম চালিত কান্ট্রি, সেই মুসলিম ডমিনেন্ট কান্ট্রিতে কোনো কান্ট্রির কাছে যেন নিউক্লিয়ার পাওয়ার জিনিসপত্র না থাকে। নিউক্লিয়ার পাওয়ার যদি তাদের কাছে চলে আসে তাহলে কিন্তু মানে আগুন নিয়ে খেলা হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য প্রথম কথা, যদি ইরানের নিউক্লিয়ার সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে যায়, ইরানের যদি রেজিম চেঞ্জ হয়ে যায়, ইরানের যদি ওই ডেমোক্রেসি চলে যায়, আবার সেই প্রিন্স চলে যায় ওখানে, তাহলে কিন্তু জিনিসটা বদলে যাবে। আবার টার্গেট নেক্সট হবে পাকিস্তান। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তান নিউক্লিয়ার ফেসিলিটি নিয়েও কিন্তু ইসরায়েলের সমস্যা আছে। তো এই হচ্ছে সমস্যা। এবার তোমরা বলবে তাহলে পাশাপাশি যে ইরানের দেশগুলো আছে, ইউএই, সৌদি আরব, কাতার, ওমান, বাহরেন, এদেরকে কেন বোম্বিং করছে? এদেরকে বোম্বিং করছে কারণ এরা ইউএসকে সাপোর্ট করেছে, এরা ইউএসকে জায়গা দিয়েছে নিজের বাড়িতে এসে বেস বানানো, ইউএস বেস বানানো, যেই বেস থেকে ওরা বেসিক্যালি অ্যাটাক ইনিশিয়েট করছে ইরানের উপরে, তাই জন্য করেছে। কিন্তু আলটিমেটলি জিনিসটা ওখানে থেমে থাকেনি, সিভিলিয়ান্সরা এফেক্টেড হয়েছে, অনেক সমস্যা দেখা দিয়েছে সেটার জন্য। তো সেই জন্য এই মুহূর্তে ইরান পাগলা ঘোড়া হয়ে গেছে, ঠিক আছে? বেসিক্যালি ইরান পাগলা ঘোড়া হয়ে গেছে, ওরা যেদিকে পাচ্ছে সেদিকে অ্যাটাক করছে। আর আস্তে আস্তে কিন্তু ওদের ওয়ারফেয়ারের ইকুইপমেন্টস কমতে শুরু করে দিয়েছে। আর কমতে শুরু করা মানে রাশিয়ার থেকে আবার কিনতে হবে, তার জন্য অনেক পয়সা খরচা হবে। জানি না কতদিন এটা চালাতে পারবে, বাট টানবে, স্ট্রেচ করবে। এই যুদ্ধ কিন্তু এক্ষুনি থামার না। আর যেটা আমরা সমস্যা পড়বো, যেটা আমি শুরুতে বললাম যে আমরা কিসের সমস্যা পড়বো, সেটা হচ্ছে আমরা ফিনান্সিয়ালি মার খাবো। তেল দিয়ে গোটা দুনিয়া চলে, আমরা এখন ইলেকট্রিকে কনভার্ট হতে পারিনি। মানে ইভি চার্জ করা হয় ডিজেল পুড়িয়ে ব্যাটারি চার্জ করে, ঠিক আছে? তো আমরা এখন ইলেকট্রিকে কনভার্ট হতে পারিনি। তো সেই জন্য আমাদের যেটা সমস্যা হবে যে পুরো ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে, তার জন্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর এই যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে তা নয়, এ এখন চলতে থাকবে। কিছু কিছু খারাপ জিনিস ঘটেছে, যেমন ইরানের একটা স্কুলেতে বোম্বিং হয়েছে, সেই স্কুলেতে প্রায় 140 জন না কতজনের মতো বাচ্চা মারা গেছে। তারপর ইসরায়েলের শহরের উপরে বোম্বিং হয়েছে, অনেক বাচ্চা, মানে বাচ্চা বড় সবাই মারা গেছে ইসরায়েলে। বাট এখানে উইনার কে? উইনার ডোনাল্ড ট্রাম্প একা। সে পয়সা কামালো, সে মজা নিল। সব থেকে বড় সমস্যা ডোনাল্ড ট্রাম্পের প্রোপাগান্ডা ছিল যে ও যুদ্ধ থেকে দেশকে, পৃথিবীকে বাঁচাবে, সেই বলে জো বাইডেনের এগেনস্টে দাঁড়িয়েছিল। আর এখন দেখো তার টাইমে যুদ্ধ শুরু, এত বড় বড় যুদ্ধ হচ্ছে। তো দ্যাটস ইট এই ভিডিওর জন্য। পরের ভিডিও দেখা হচ্ছে, নতুন আপডেট নিয়ে আমি বলছি।